ভারতের আয়তন প্রায় ৩৩ লক্ষ বর্গ কিলোমিটার, অন্যদিকে চীনের আয়তন ৯৬ লক্ষ বর্গ কিলোমিটার। আর এই বিশাল আয়তনের দুটি দেশ ৩০০ বর্গ কিলোমিটারের একটি দেশকে নিয়ে দ্বন্দ্বে লিপ্ত হয়েছে। বলছিলাম মালদ্বীপকে নিয়ে ভারত এবং চীনের দ্বন্দ্বের কথা। মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট ভারতের প্রভাব থেকে বের হয়ে চীনের দিকে যেতে চান। ভারত কি তা মেনে নিবে? ৩ দেশের সম্পর্ক নিয়ে বিস্তারিত কথা বলবো এই ভিডিওতে। তো অনেক কিছু জানার আছে, চলুন শুরু করি। প্রথমেই সংশ্লিষ্ট মানচিত্রগুলো দেখে নেব। তো এখানে সারা বিশ্বের মানচিত্রে এটি হলো চীন, আর এটি হলো ভারত, আর এটি হলো মালদ্বীপ। এখানে চীনের অংশ দেখতে পাচ্ছেন এটি, আর এটি হলো ভারত, এর নিচে রয়েছে শ্রীলঙ্কা, আর এটি হলো মালদ্বীপ। আমরা জানি মালদ্বীপ অনেকগুলো দ্বীপের সমন্বয়ে গঠিত, যার কারণে এর আকৃতিটা এরকম। আর মালদ্বীপ ভারত মহাসাগরে অবস্থিত। আমরা সবাই জানি কয়েক মাস আগে মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং সেই নির্বাচনে মোহাম্মদ মুইজ্জু নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। আর তিনি যখন নির্বাচনের প্রচারণা চালাচ্ছিলেন তখন থেকেই তিনি বলছিলেন যে তিনি যদি প্রেসিডেন্ট হন তাহলে মালদ্বীপ থেকে ভারতের সেনাদেরকে বের করে দিবেন। তো এরপরে নভেম্বরের মাঝামাঝিতে তিনি প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন এবং শপথ গ্রহণ করার পরই তিনি ভারতকে বলেছেন যে তারা যেন তাদের সেনাদেরকে মালদ্বীপ থেকে সরিয়ে নেয়। আর এই বিষয়টিকে কেন্দ্র করেই মালদ্বীপকে নিয়ে ভারত এবং চীনের মধ্যে যে দ্বন্দ্ব সেটি সামনে এসেছে। তো সেটি নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। তার আগে মালদ্বীপের অভ্যন্তরীণ রাজনীতি সম্পর্কে একটু জেনে নেব। মালদ্বীপের বিগত কয়েকটি নির্বাচন দেখে নেব। এখানে মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মামুন আব্দুল গায়ুমকে দেখতে পাচ্ছেন। তিনি ১৯৭৮ থেকে ২০০৮ সাল পর্যন্ত মালদ্বীপের প্রেসিডেন্ট ছিলেন। এরপরে ২০০৮ সালে যে নির্বাচন হয় সেই নির্বাচনে মোহাম্মদ নাশিদ মামুন আব্দুল গায়ুমকে পরাজিত করেন। অর্থাৎ ২০০৮ সালে মোহাম্মদ নাশিদ মালদ্বীপের প্রেসিডেন্ট হন। এরপরের নির্বাচনে ২০১৩ সালে মোহাম্মদ নাশিদকে হারিয়ে আবদুল্লাহ ইয়ামিন মালদ্বীপের প্রেসিডেন্ট হন। আবদুল্লাহ ইয়ামিন মামুন আব্দুল গায়ুমের সৎ ভাই। তো এরপরে ২০১৮ সালের নির্বাচনে আবদুল্লাহ ইয়ামিনকে পরাজিত করে ইব্রাহিম সলি মালদ্বীপের প্রেসিডেন্ট হন। আর এরপরে ২০২৩ সালের নির্বাচনে অর্থাৎ সর্বশেষ নির্বাচনে ইব্রাহিম সলিকে পরাজিত করে মোহাম্মদ মুইজ্জু মালদ্বীপের প্রেসিডেন্ট হন। অর্থাৎ বিগত প্রতিটি নির্বাচনে কোনো প্রেসিডেন্ট দুইবার জয়লাভ করতে পারেননি। অর্থাৎ তারা প্রেসিডেন্ট হিসেবে একবারই নির্বাচিত হতে পেরেছেন, পরের নির্বাচনে হেরে গিয়েছেন। এখানে যে ছকটি দেখতে পাচ্ছেন এটি খুবই গুরুত্বপূর্ণ। এটি বুঝতে পারলে মালদ্বীপের রাজনীতি এবং মালদ্বীপকে নিয়ে ভারত চীনের টানাটানি অনেকটাই বোঝা যাবেন। তো মালদ্বীপে অনেকগুলো পার্টি আছে, কিন্তু এই ৩টি পার্টি মূলত প্রধান পার্টি বর্তমানে। একটি হলো মালদ্বীপের ডেমোক্রেটিক পার্টি, আর এই ডেমোক্রেটিক পার্টি থেকে ২জন প্রেসিডেন্ট হয়েছেন। একজন হলেন মোহাম্মদ নাশিদ, যিনি ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত মালদ্বীপকে শাসন করেছেন। অন্যদিকে আরেকজন হলেন ইব্রাহিম সলি, উনি ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত মালদ্বীপকে শাসন করেছেন। তারা দুইজনেই মালদ্বীপের ডেমোক্রেটিক পার্টি থেকে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে মোহাম্মদ নাশিদ সম্প্রতি দ্য ডেমোক্র্যাটস নামে নতুন একটি দল গঠন করেছেন, অর্থাৎ তিনি আর ডেমোক্রেটিক পার্টিতে নেই। আর এরপরে আছে প্রোগ্রেসিভ পার্টি অফ মালদ্বীপ। এই দলের প্রতিষ্ঠাতা হলেন মামুন আব্দুল গায়ুম, যিনি ১৯৭৮ থেকে ২০০৮ সাল পর্যন্ত মালদ্বীপকে শাসন করেছেন। তবে বর্তমানে তিনি আর এই পার্টিতে নেই। বর্তমানে তিনি নতুন একটি পার্টি স্থাপন করেছেন, সেটি হলো মালদ্বীপস রিফর্ম মুভমেন্ট। এটি প্রতিষ্ঠা করা হয় ২০ নভেম্বর ২০১৯ সালে। আর এই পার্টি থেকে আরেকজন প্রেসিডেন্ট হয়েছেন, উনি হলেন আবদুল্লাহ ইয়ামিন, অর্থাৎ মামুন আব্দুল গায়ুমের সৎ ভাই আবদুল্লাহ ইয়ামিন। তিনি ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত মালদ্বীপকে শাসন করেছেন। আর আরেকটি পার্টি আছে, সেটি হলো পিপলস ন্যাশনাল কংগ্রেস, যেটি প্রতিষ্ঠিত হয় ২০১৯ সালে। আর এই পার্টির প্রেসিডেন্ট হলেন বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। আর প্রোগ্রেসিভ পার্টি মালদ্বীপ ভেঙে মূলত পিপলস ন্যাশনাল কংগ্রেস গঠিত হয়েছিল। অর্থাৎ এই যে লাল দাগ দেখতে পাচ্ছেন এখানে, এই লাল দাগের এদিকে যারা আছে, যারা প্রেসিডেন্ট হয়েছেন বা প্রেসিডেন্ট আছেন, তারা একই আদর্শের। আর এই লাল রেখার অপর দিকে যারা আছে তারা অন্য আদর্শের বা অন্য পক্ষের লোক। এরা হলো ভারতপন্থী আর এরা হলো চীনপন্থী। তবে মামুন আব্দুল গায়ুম ভারত এবং চীনের সাথে ভারসাম্য রেখে চলেছেন এবং ১৯৭৮ থেকে অনেক বছর পর্যন্ত ভারতের সাথেই তার ভালো সম্পর্ক ছিল। এরপরে উনি ব্যালেন্স করার চেষ্টা করেছেন ভারত এবং চীনের মধ্যে। তো আশা করি বুঝতে পেরেছেন যে মালদ্বীপের রাজনীতি কিভাবে পরিচালিত হচ্ছে। তো আমি আগেই বলেছি যে বর্তমানে মালদ্বীপের প্রেসিডেন্ট হয়েছেন মোহাম্মদ মুইজ্জু, তিনি পরাজিত করেছেন মোহাম্মদ সলিকে। তো এখন আমরা সাবেক প্রেসিডেন্টদের কিছু কাজ দেখে নেব, তাহলে আমরা বুঝতে পারবো যে ভারত, মালদ্বীপ এবং চীনের সমীকরণটি আসলে কি।
তো আমি আগেই বলেছি যে 1978 থেকে 2008 পর্যন্ত মামুন আব্দুল গায়ুম মালদ্বীপকে শাসন করেছেন। এরপরে আমরা দেখতে পাই মোহাম্মদ নাশিদকে। মোহাম্মদ নাশিদ 2008 থেকে 2012 সাল পর্যন্ত মালদ্বীপকে শাসন করেছেন এবং এরপরে 2019 সালে তিনি মালদ্বীপের স্পিকার হয়েছিলেন, অর্থাৎ যখন মোহাম্মদ সোলি প্রেসিডেন্ট হন মালদ্বীপের, এরপরে মোহাম্মদ নাশিদ স্পিকার হন, কারণ তারা দুইজন একই দলের ছিলেন তখন। আর স্পিকারের পদ থেকে পদত্যাগ করেন নভেম্বর 2023 সালে, অর্থাৎ যখন মোহাম্মদ মুইজ্জু প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। আর মোহাম্মদ নাশিদ প্রেসিডেন্ট হিসেবে তার মেয়াদ পূর্ণ করতে পারেননি। 2008 থেকে 2012 সাল পর্যন্ত উনি শাসন করেছেন। এরপরে তিনি পদত্যাগ করতে বাধ্য হন, কারণ তখন দেশে একটি পলিটিক্যাল ক্রাইসিস শুরু হয়েছিল। কারণ প্রেসিডেন্ট হিসেবে নাশিদ ক্রিমিনাল কোর্টের একজন বিচারককে গ্রেফতার করার আদেশ দিয়েছিলেন, কিন্তু তার ওই আদেশ ওই দেশের পুলিশ মানেনি, কারণ তারা বলেছিল এই আদেশ অবৈধ। তো এরপরে তিনি 2013 সালের নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, কিন্তু তিনি পরাজিত হন। এরপরে 2015 সালে মোহাম্মদ নাশিদকে 13 বছরের কারাদণ্ড দেয়া হয় অ্যান্টি টেরোরিজম অ্যাক্টের অধীনে। অর্থাৎ ওই যে তিনি বিচারককে গ্রেফতার করার আদেশ দিয়েছিলেন, সে কারণে তাকে পরে 13 বছরের কারাদণ্ড দেয়া হয়। যদিও নাশিদের এই কারাদণ্ডকে পরে অনেক দেশ বলেছে পলিটিক্যালি মোটিভেটেড রায়, অর্থাৎ এই রায়ের সাথে রাজনীতি জড়িত। তো এরপরে তিনি 2016 সালে যুক্তরাজ্যে আশ্রয় গ্রহণ করেন এবং সেখানে চিকিৎসা নেন। আর এরপর 2018 সালে সুপ্রিম কোর্ট তার যে সাজা সেটিকে বাতিল করে দেয়, যার পরে তিনি দেশে ফিরে আসেন এবং এরপরে তিনি দেশের স্পিকার হন। আর মোহাম্মদ নাশিদ ছিলেন ভারতপন্থী, যা আমি আগেই বলেছি। আর এরপরে আছেন আবদুল্লাহ ইয়ামিন আব্দুল গায়ুম, যিনি প্রেসিডেন্ট ছিলেন 2013 থেকে 2018 সাল পর্যন্ত। আর মোহাম্মদ আব্দুল গায়ুম হলেন চীনপন্থী। তার সময়ে অনেক বড় বড় ডেভেলপমেন্ট প্রজেক্ট হয়েছে চীনের সরকারের সহায়তায়, অর্থাৎ চীন থেকে ঋণ নিয়ে তিনি বড় বড় প্রজেক্ট বাস্তবায়ন করেছেন। তবে তার সময়ে মানবাধিকারের লঙ্ঘন এবং দুর্নীতির অনেক অভিযোগ ছিল। আর তার প্রেসিডেন্ট পদের মেয়াদ শেষ হওয়ার পরে তার বিরুদ্ধে মামলা হয় দুর্নীতির অভিযোগে, আর এরপর তাকে 11 বছরের কারাদণ্ড দেওয়া হয়। তো এখানে দেখতে পাচ্ছেন আবদুল্লাহ ইয়ামিনকে, তিনি এখন কারাগারে আছেন। তবে মোহাম্মদ মুইজ্জু প্রেসিডেন্ট পদে জয়লাভ করার পরে তাকে কারাগার থেকে হাউস অ্যারেস্টে নিয়ে যাওয়া হয়, কারণ আমরা দেখেছি যে মোহাম্মদ মুইজ্জু এবং আবদুল্লাহ ইয়ামিন মূলত একই আদর্শের লোক, তারা একসময় একই পার্টি করতেন। যদিও মুইজ্জু পরে নতুন একটি দল গঠন করেছেন, কিন্তু তার সাথে চুক্তি আছে যে মোহাম্মদ মুইজ্জু যদি প্রেসিডেন্ট হন তাহলে তাকে ছাড়িয়ে আনবেন। আর এর প্রাথমিক পদক্ষেপ হিসেবে তাকে কারাগার থেকে হাউস অ্যারেস্টে স্থানান্তর করা হয়েছে। এরপরে আছে ইব্রাহিম সোলি। ইব্রাহিম সোলি 2018 থেকে 2023 সাল পর্যন্ত মালদ্বীপকে শাসন করেছেন। তিনি ভারতপন্থী হিসেবে পরিচিত। তার সময়ে মালদ্বীপ ভারতের খুব কাছাকাছি এসেছিল। আর এরপর আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ মুইজ্জুকে। তার সম্পর্কে আমরা সবাই জানি, তিনি 17 নভেম্বর 2023 সালে মালদ্বীপের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন। তো এখন প্রশ্ন হলো যে ভারতের সাথে মালদ্বীপের সম্পর্ক কীরকম। দেখুন, আমরা মানচিত্রে দেখেছি যে মালদ্বীপের সব থেকে কাছের দেশ হলো ভারত। ভারতের যে লাক্ষাদ্বীপ আছে সেই লাক্ষাদ্বীপ থেকে মালদ্বীপ 70 নটিক্যাল মাইল দূরে, আর ভারতের যে মূল ভূখণ্ড আছে সেটি থেকে 300 নটিক্যাল মাইল দূরে হলো মালদ্বীপ। আর আমরা জানি মালদ্বীপ তার লোকেশনের কারণে ভূরাজনৈতিকভাবে অনেক গুরুত্বপূর্ণ অবস্থানে আছে, যার কারণে ভারতের কাছে মালদ্বীপ অনেক গুরুত্বপূর্ণ। 1965 সাল থেকেই মূলত ভারতের সাথে মালদ্বীপের সম্পর্কের সূচনা হয় এবং খুবই ভালো সম্পর্ক চলতে থাকে। 1988 সালে মামুন আব্দুল গায়ুমকে কুয়ের মাধ্যমে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। আর এরপরে মামুন আব্দুল গায়ুমকে সহায়তা করার জন্য ভারতীয় সেনাবাহিনী এগিয়ে আসে। তারা অপারেশন ক্যাকটাস পরিচালনা করে। যদিও অনেকেই বলে থাকেন যে মামুন আব্দুল গায়ুম প্রথমে অন্যান্য দেশের কাছে সাহায্য চেয়েছিলেন, কিন্তু কেউ তাকে সাহায্য করেনি, ভারতই তাকে সাহায্য করেছে। অপারেশন ক্যাকটাস নামের ওই সামরিক অভিযান তৎকালীন প্রেসিডেন্ট মামুন আব্দুল গায়ুমের সরকারকে রক্ষা করেছিল। এর আগে শ্রীলঙ্কার তামিল বিদ্রোহীদের একটি অংশ, যারা পিপলস লিবারেশন অর্গানাইজেশন অব তামিল এলাম সংগঠনের সঙ্গে জড়িত ছিল, তারা গায়ুম সরকারকে ক্ষমতাচ্যুত করার উদ্যোগ নেয়। বিদ্রোহীরা গায়ুমকে গ্রেফতার করতে পারেনি, ফলে গায়ুম পালিয়ে গিয়ে ভারতের সামরিক সহায়তা চান। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী গায়ুমের ডাকে সাড়া দিয়ে সেখানে 1600 সৈন্য পাঠান। বিদ্রোহের চেষ্টা ব্যর্থ হয় এবং গায়ুম ক্ষমতায় টিকে থাকেন। কিন্তু এরপরে যখন চীনের প্রভাব আস্তে আস্তে বাড়তে থাকলো এই অঞ্চলে, তখন গায়ুম দুই দেশের সাথেই, অর্থাৎ ভারত এবং চীন উভয় দেশের সাথেই সম্পর্ক ব্যালেন্স করতে থাকেন। আর এরপরে 2008 সালে মোহাম্মদ নাশিদ ক্ষমতায় আসেন এবং তিনি ছিলেন ভারতপন্থী। ভারতের সাথে খুবই ভালো সম্পর্ক ছিল তখন মালদ্বীপের। আর 2009 সালে মালদ্বীপের সাথে ভারতের ডিফেন্স কোঅপারেশন এগ্রিমেন্ট স্বাক্ষর হয় এবং ওই এগ্রিমেন্টের আওতায় মালদ্বীপে 26টি রাডার স্থাপন করা হয়।
যার মাধ্যমে পুরো মালদ্বীপ ইন্ডিয়ান কোস্টাল কমান্ডের অধীনে চলে আসে। অর্থাৎ এই রাডারগুলোর মাধ্যমে ভারতীয় নেভি এবং মালদ্বীপের ন্যাশনাল ডিফেন্স ফোর্স একত্রে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে পারে এই রাডারগুলোর মাধ্যমে। এছাড়াও ভারত মালদ্বীপকে কয়েকটি হেলিকপ্টার দিয়েছে এবং সামরিক হাসপাতাল তৈরি করে দিয়েছে। এছাড়াও ভারত ওই সময়টাতে বিনিয়োগ করেছে মালদ্বীপে। তবে যখন আবদুল্লাহ ইয়ামিন ক্ষমতায় আসেন ২০১৩ সালে, এরপর থেকেই মূলত ভারতের সাথে সম্পর্ক খারাপ হতে থাকে এবং আবদুল্লাহ ইয়ামিন চীনের দিকে ঘুরে যান এবং চীনের সাথে তার সম্পর্ক ভালো হতে থাকে। কিন্তু এরপরে আবার ২০১৮ সালে যখন মোহাম্মদ সলি ক্ষমতায় আসেন, তখন ভারতের সাথে আবার মালদ্বীপের সম্পর্ক স্বাভাবিক হয়। এছাড়াও মোহাম্মদ সলি চীনের সাথে যেসব চুক্তি ছিল মালদ্বীপের, সেগুলো থেকে সরে আসেন, অর্থাৎ বাণিজ্যিক চুক্তি যেগুলো ছিল সেগুলো থেকে সরে আসেন। ভারতের পক্ষ থেকে মালদ্বীপকে ২০১০ এবং ২০১৩ সালে ২টি হেলিকপ্টার এবং ২০২০ সালে একটি ছোট উড়োজাহাজ উপহার দেয়া হয়েছিল। ভারতের পক্ষ থেকে বলা হয়েছে যে উড়োজাহাজটি মূলত অনুসন্ধান, উদ্ধার অভিযান এবং জরুরি পরিস্থিতিতে অসুস্থ ব্যক্তিদের অন্যত্র সরিয়ে নেয়ার কাজে ব্যবহার হয়ে আসছে। কিন্তু ২০২১ সালে মালদ্বীপের প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল যে উড়োজাহাজটি পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের জন্য ভারতীয় সামরিক বাহিনীর প্রায় ৭৫ জন সৈন্য দেশটিতে অবস্থান করছে। আর এটি মালদ্বীপের জনসাধারণের মনে সন্দেহ এবং ক্ষোভ বাড়িয়ে দেয়, কারণ তাদের অনেকেই মনে করেন যে ভারত তার সৈন্যদেরকে মালদ্বীপের মাটিতে রাখার জন্যই অনুসন্ধান কাজে ব্যবহারের নামে উড়োজাহাজটি এনেছে। আর সেটিকে কেন্দ্র করেই গড়ে ওঠে ইন্ডিয়া আউট বা ভারত খেদাও আন্দোলন। আর সেই আন্দোলনের উপর ভর করে প্রেসিডেন্ট মুইজ্জু প্রেসিডেন্ট হয়েছেন। তো এতক্ষণ আমরা দেখে নিলাম যে ভারতের সাথে মালদ্বীপের সম্পর্ক কীরকম ছিল। এখন আমরা দেখে নেব যে চীনের সাথে মালদ্বীপের সম্পর্ক কীরকম। চীনের সাথে মালদ্বীপের সম্পর্ক ১৯৭২ সালের দিকে শুরু হয়। তবে এরপর ১৯৮০ এবং ১৯৯০-এর দশকে চীনের সাথে মালদ্বীপের সম্পর্ক খুব বেশি ঘনিষ্ঠ ছিল না, অর্থাৎ নর্মাল একটা রিলেশন ছিল। কিন্তু যখন চীনের অর্থনৈতিক অবস্থা এবং রাজনৈতিক দাপট বাড়তে থাকে, তখন সে আস্তে আস্তে মালদ্বীপের সাথে তার সম্পর্ক বৃদ্ধি করতে থাকে। আর এই সম্পর্কের সর্বোচ্চ পর্যায়ে আমরা দেখতে পাই ২০১৩ সালে, যখন আবদুল্লাহ ইয়ামিন ক্ষমতায় আসেন। এখন প্রশ্ন হলো যে আবদুল্লাহ ইয়ামিন কেন চীনের দিকে গেলেন? কারণ চীন এবং রাশিয়ার দিকে একটি অভিযোগ আছে যে কোনো দেশে গণতন্ত্র আছে কিনা বা সেখানে কোনো কর্তৃত্ববাদী শাসন আছে কিনা সেগুলো তারা বেশি আমলে নেয় না। অর্থাৎ তাদের কথা হলো আমাদের স্বার্থ উদ্ধার হলেই হলো। আর এ কারণে যখন আবদুল্লাহ ইয়ামিনের কাছ থেকে পশ্চিমা বিশ্ব এবং ভারত মুখ ফিরিয়ে নিচ্ছিল আবদুল্লাহ ইয়ামিনের কর্তৃত্ববাদী শাসনের কারণে, তখন মূলত চীনের সাথে আবদুল্লাহ ইয়ামিন সরকারের সম্পর্ক দৃঢ় হয়। এরপরে ২০১৭ সালে চীনের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করা হয় এবং মালদ্বীপের বিভিন্ন বাণিজ্যিক ক্ষেত্রে চীনকে প্রবেশাধিকার দেওয়া হয়। কিন্তু মোহাম্মদ সলি যখন ক্ষমতায় আসেন, তখন তিনি এই ফ্রি ট্রেড এগ্রিমেন্টকে রেটিফাই করেননি, অর্থাৎ ওই চুক্তিকে আর অনুমোদন করেননি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আবদুল্লাহ ইয়ামিন চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে যোগ দেন, যার কারণে ভারতের সাথে ইয়ামিন সরকারের সম্পর্ক খারাপ হতে থাকে। এরপর মোহাম্মদ সলি ক্ষমতায় আসলে চীনের সাথে দূরত্ব বৃদ্ধি পায় এবং বর্তমান প্রেসিডেন্ট নির্বাচনের পরে অনেকেই ধারণা করছেন যে চীনের সাথে মালদ্বীপের সম্পর্ক আবার ঘনিষ্ঠ হবে। তবে মুইজ্জু নির্বাচনে জয়লাভ করার পরেই পর্যবেক্ষকরা উল্লেখ করেছিলেন যে মালদ্বীপে নিযুক্ত চীনের অ্যাম্বাসেডর তাকে সাথে সাথে অভিনন্দন জানিয়েছেন। প্রেসিডেন্ট মুইজ্জু মালদ্বীপে চীনা অবকাঠামো প্রকল্পের বিষয়ে বেশ জোর দিয়ে উচ্চারণ করেছেন। বিনিয়োগগুলো মালে শহরকে নতুন করে সাজিয়েছে এবং বাসিন্দারাও সেটির সুবিধা ভোগ করছে বলে তিনি উল্লেখ করেন। তবে মোহাম্মদ মুইজ্জু নিজেকে চীনপন্থী প্রার্থী হওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, আমি একজন মালদ্বীপপন্থী ব্যক্তি, আমার কাছে মালদ্বীপ সবার আগে, আমাদের স্বাধীনতা সবার আগে, কাজেই আমি কোনো দেশের পক্ষে বা বিপক্ষে নই। এখন প্রশ্ন হলো যে মালদ্বীপে ভারতের কী স্বার্থ রয়েছে? দেখুন, মালদ্বীপকে ঘিরে চীন এবং ভারতের স্বার্থকে মূলত দুটি ভাগে ভাগ করা যায়। একটি হলো অর্থনৈতিক স্বার্থ, অন্যটি হলো রাজনৈতিক স্বার্থ। অর্থনৈতিক স্বার্থটিকে আমি প্রথমেই ব্যাখ্যা করি। ভারত এবং চীন উভয়ের চোখ এখন ভারত মহাসাগরের দিকে। ভারত মহাসাগরে শুধু যে বিশাল সম্পদ রয়েছে তা নয়, বিশ্বের কার্গো শিপমেন্টের অর্ধেক পরিবাহিত হয় এই মহাসাগর দিয়ে। একই সঙ্গে 3 ভাগের 1 ভাগ কার্গো, ব্যবহৃত জ্বালানি তেলের 3 ভাগের 2 ভাগ এবং 4 ভাগের 3 ভাগ ট্রাফিক পৃথিবীর অন্যত্র যেতে ব্যবহার করা হয় ভারত মহাসাগরের সমুদ্রপথ। পৃথিবীর আমদানি পণ্যের শতকরা 90 ভাগ পরিবাহিত হয় এই সমুদ্র রুট ব্যবহার করে। পরিসংখ্যান মতে সাগর পথে ভারতের বৈদেশিক বাণিজ্যের অর্ধেক এবং জ্বালানি আমদানির প্রায় 80% পরিবহন করা হয় মালদ্বীপের পাশ দিয়ে। একইভাবে মধ্যপ্রাচ্য এবং আফ্রিকা থেকে সাগর পথে চীন যে পরিমাণ অপরিশোধিত তেল আমদানি করে তার প্রায় 62% পরিবহন করা হয় মালদ্বীপের পাশ দিয়ে। অর্থাৎ এই রুটটির কথা বলা হচ্ছে যে মালদ্বীপের পাশ দিয়ে মূলত উভয় দেশের জ্বালানি পরিবাহিত হয়।
এছাড়া সারা বিশ্বের অনেক দেশের বাণিজ্য এই নৌ রুট দিয়ে হয়ে থাকে, যার ফলে মালদ্বীপের গুরুত্ব অনেক বেশি। আর এ কারণে মালদ্বীপের উপর প্রভাব বিস্তার করতে মরিয়া ভারত এবং চীন। তো এটি ছিল অর্থনৈতিক বিষয়। রাজনৈতিক বিষয়টি কি? একসময় ভারত মহাসাগরকে চোল হ্রদ বলা হতো। ভারতীয় নৌবাণিজ্যের যে প্রাচীন রুট, তাতে দেখা যায় ভারত, পাকিস্তান, কুয়েত, মিশর, আফ্রিকার মাদাগাস্কার, অন্যদিকে শ্রীলঙ্কা হয়ে সুমাত্রা, জাভা অর্থাৎ মালাক্কা প্রণালী, হংকং, জাপান পর্যন্ত ভারতীয় বাণিজ্য রুট সম্প্রসারিত ছিল। ভারত এই কটন রুটকেই নতুন আঙ্গিকে সাজাতে চায়। প্রাচীনকালে ভারতীয় তুলা এবং সুতা এই সমুদ্রপথে পৃথিবীর বিভিন্ন দেশে যেত। কাজেই দেখা যাচ্ছে একদিকে চীন তার সিল্ক রুটের ধারণা নিয়ে ভারত মহাসাগরভুক্ত অঞ্চলে চীনের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চায়, অন্যদিকে ভারত তার পুরনো কটন রুটের ধারণা প্রমোট করছে। দ্বন্দ্বটা মূলত এখানেই। বাণিজ্য নির্ভর এই দ্বন্দ্ব শেষ পর্যন্ত পরিণত হবে সামরিক দ্বন্দ্বে। চীন তার নৌবহরে বিমানবাহী জাহাজ আরও বাড়াচ্ছে, ভারতও ভারত মহাসাগরে তার নৌবাহিনী শক্তিশালী করছে, আন্দামানে নৌঘাঁটি নির্মাণ করছে, যার ফলে এই মালদ্বীপ এবং তার আশেপাশের অঞ্চলকে নিয়ে দুই দেশের মধ্যে একটি মারাত্মক ধরনের স্বার্থগত দ্বন্দ্ব রয়েছে। অর্থাৎ আমরা যদি সংক্ষেপে বলি তাহলে অর্থনৈতিক কারণে এবং রাজনৈতিক কারণে মালদ্বীপ এই দুই দেশের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অন্যান্য দেশের কাছেও গুরুত্বপূর্ণ, কিন্তু এই দুটি দেশ যেহেতু একে অপরের শত্রু, যার কারণে মালদ্বীপকে নিয়ে তারা দ্বন্দ্বে লিপ্ত হয়েছে। কার প্রভাব বেশি হবে এই মালদ্বীপে সেটি নির্ধারণ করার জন্যে। তো আমরা এতক্ষণ ভারত এবং চীনকে নিয়ে কথা বলেছি, কিন্তু মাঝখানে আরেকজন বাদ পড়েছে, সেটি হলো যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের কি কোনো স্বার্থ নেই এখানে? অবশ্যই স্বার্থ রয়েছে। যুক্তরাষ্ট্রের স্বার্থ এবং ভারতের স্বার্থ একই ধরনের। তারা এই ভারতীয় মহাসাগর এলাকায় চীনের প্রভাবকে কমাতে চায় এবং তাদের প্রভাবকে বাড়াতে চায়। তো এই ভারত মহাসাগরকে নিয়ে কি ধরনের পরিকল্পনা আছে এই তিন দেশের, সেটি নিয়ে আলাদা একটি ভিডিও আছে, সেটি দেখে নিন, অনেক কিছু জানতে পারবেন। তো আমরা সামগ্রিক বিষয়টি দেখে নিলাম। তো বর্তমানে যে বিষয়টি নিয়ে কথা হচ্ছে, অর্থাৎ মালদ্বীপে থাকা ভারতের সেনাদের কথা বলছি, তো সেটি নিয়ে মালদ্বীপ কি বলছে। বিবিসিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্ট মুইজ্জু বলেছেন যে তিনি নির্বাচনে জয়ী হওয়ার কয়েকদিন পরই ভারতীয় রাষ্ট্রদূতের সাথে দেখা করেছেন। তাকে অত্যন্ত স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন যে ভারতীয় প্রতিটি সৈন্যের এখান থেকে চলে যাওয়া উচিত, অর্থাৎ মালদ্বীপ থেকে চলে যাওয়া উচিত। তিনি আরও বলেন ভারতীয় সৈন্যদের উপস্থিতি মালদ্বীপকে ঝুঁকির মধ্যে ফেলে দিতে পারে, বিশেষ করে যখন ভারত এবং চীনের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। তিনি বলেন বিশ্বের এই ক্ষমতার লড়াইয়ে জড়ানোর জন্য মালদ্বীপ খুবই ছোট দেশ, আমরা এর মধ্যে ঢুকব না। অন্যদিকে সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ সোলি বলেন ভারতীয় সেনাদের উপস্থিতি নিয়ে যে আশঙ্কা করা হচ্ছে সেটি আসলে অতিরঞ্জিত। তিনি বলেন মালদ্বীপে বিদেশি সামরিক বাহিনীর কোনো সক্রিয় সদস্য নেই। বর্তমানে এখানে যেসব ভারতীয় ব্যক্তিরা অবস্থান করছেন তারা সবাই মালদ্বীপ জাতীয় প্রতিরক্ষা বাহিনীর অধীনে কাজ করছেন। অর্থাৎ হেলিকপ্টার যেগুলো দিয়েছিল ভারত, সেগুলো রক্ষণাবেক্ষণ করার জন্য মূলত ভারতীয় সেনারা সেখানে রয়েছেন। তবে প্রেসিডেন্ট মুইজ্জু বলেন যে এটি কেবল উড়োজাহাজের ব্যাপার নয়। সাম্প্রতিক বছরগুলোতে ভারতের সাথে মালদ্বীপে যত চুক্তি স্বাক্ষরিত হয়েছে তার সবগুলোই আমি পর্যালোচনা করতে চাই। কারণ তিনি বলেন যে আমরা জানি না সেই চুক্তিগুলোতে কি আছে। এমনকি সংসদে বিতর্কের সময় কিছু সংসদ সদস্যও বলেছেন যে তারা জানেন না সেই চুক্তিগুলোতে কি আছে, যার কারণে তিনি বলেছেন যে ওই চুক্তিগুলো আমরা পুনরায় যাচাই করব। তো এ বিষয়ে সর্বশেষ অবস্থা কি? 18 নভেম্বর মালদ্বীপের প্রেসিডেন্ট কার্যালয় থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয় সেনা প্রত্যাহারের বিষয়ে ভারতের কাছে অনুরোধ জানাতে মালদ্বীপের জনগণ প্রেসিডেন্ট মুইজ্জুকে ক্ষমতা দিয়েছে। তাই তিনি আশা করছেন মালদ্বীপের জনগণের গণতান্ত্রিক ইচ্ছাকে ভারত সম্মান করবে। মালদ্বীপের প্রেসিডেন্টের এই অনুরোধের বিষয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে প্রতিক্রিয়া জানতে চেয়েছিল রয়টার্স, কিন্তু তারা তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেয়নি। মালদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতিতে বলা হয় সেনা প্রত্যাহারের জন্য ভারতীয় মন্ত্রী কিরেন রিজিজুকে অনুরোধ করেছেন মুইজ্জু। আর প্রেসিডেন্ট মুইজ্জু আরও বলেছেন যে মালদ্বীপ থেকে ভারতের সেনা চলে গেলে সেখানে চীনের কোনো সেনা আসবে না, অর্থাৎ মালদ্বীপে কোনো দেশের সেনাই থাকবে না। তো এ বিষয়ে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।